বার কাউন্সিল ভাইবা সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জানব, বা যে কোনো ভাইবাতে, এবং আমি আমার ভাইবার অভিজ্ঞতা শেয়ার করব। জুডিশিয়ারিতে আমি প্রথমবারের মতো ভাইবা দিয়েছিলাম, তার ওই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে মনে হয় যে ভাইবা বোর্ড অনেক বেশি কঠিন। হ্যাঁ, আমিও বিশ্বাস করি ভাইবা বোর্ড অনেক বেশি কঠিন, বা সেখানে কোশ্চেন প্যাটার্নের মধ্যে একটা ধরন থাকে। কীরকম বিষয়টা? আপনাকে সময় খুব কম দেওয়া হবে, মানে আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলতেছি। বাট ভাইবা বোর্ডে যারা থাকেন তারা খুব সুন্দর করে কথা বলেন, এতটাই সুন্দর করে কথা বলেন, শুনতে খুব ভালো লাগে। সো প্রথমত ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারা খুব বাবা শোনা, খুব আদর করে কথা বলে, এটা খুব ভালো লাগে। আমি জাস্ট কয়েকটা প্রশ্ন আপনাদের সাথে, মানে সেটা ভাইবা প্যাটার্ন হোক, এবং যে আলোচনাটা আজকের কাভার করবে প্রিলি, রিটেন এবং ভাইবাকে একই সাথে। যেমন আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, এখন যেটা ভাইবার প্রস্তুতি, ভাইবার প্রস্তুতির মধ্যে কি নাই বলেন তো? ভাইবার প্রস্তুতির মধ্যে সব আছে। কি আছে? ভাইবার প্রস্তুতির মধ্যে কিন্তু সব আছে। প্রিলি আছে, রিটেন আছে। কারণ আপনি প্রিলি ছাড়া রিটেন পাস করা যায় না, প্রিলি রিটেন ছাড়া ভাইবা পাস করা যায় না। সো ভাইবার মধ্যে কিন্তু সব আছে। ফখরুল আলম ভাই, কামাল হোসেন ভাই শেয়ার করেছেন, ওকে। আব্দুল আলিম আকাশ দাদা শেয়ার করেছেন, ওকে। আপনারা শেয়ার করতে থাকুন। আর আমি একটু কমেন্টে দেখতে চাই, সোমাক্তার আবু শেয়ার করেছেন, কমেন্টে দেখতে চাই যে বার কাউন্সিল ভাইবা কারা কারা দিচ্ছেন। এবারের বার কাউন্সিল ভাইবা কারা কারা দিচ্ছেন, কোন বার থেকে দিচ্ছেন। তাহলে আমি কিছু নমুনা প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসতেছি। হতে পারে আমার ভুল, বাট একটা জিনিস খেয়াল রাখবেন যে ভাইবা বোর্ডের যে জিনিসটা আমরা বেশি ফেস করি, যেমন আমি যদি আমাদের দোষ ধরি, মানে জাতি হিসেবে দোষ ধরি বা ম্যান হিসেবে দোষ ধরি, যেমন আমি পার্সোনালি আস্তে কথা খুব কম বলতে পারি। তা আমার বিশ্বাস যে আমার মতো অনেকেই আছেন যারা আস্তে কথা কম বলতে পারেন, এবং আমার সামনে যদি আপনি ফ্যাস ফ্যাস করে বা স্লোলি কথা বলেন, আমি কিন্তু বুঝতে পারবো না। কারণ আমি এমন একটা লোক যে চিল্লাইয়া কথা না বললে আমি বুঝি না। মানে আমি নিজেও চিল্লাই, ইভেন অপর পাশ থেকে যদি অন্য একজন না চিল্লায় তাহলে আমি বুঝতে পারি না। এটা হচ্ছে আমার একটা দোষ, দুর্বলতা। আমি একটু দেখতে চাই যে কারা কারা ভাইবা দিবেন, কোন বার থেকে দিবেন, কারা কারা ভাইবা দিবেন, কোন বার থেকে দিবেন। আমি সকল কমেন্টগুলো পড়ব। তারেক হাবিব ভাই বলছে, মিঠুদা আপনার বাসা কোথায়? আমার বাসা বলাটা এখন খুব রিস্ক হয়ে যাচ্ছে। ঠিক 5 থেকে 7 মিনিট আগে ইয়াসিন আহমেদ নামে একটি ছেলে আমাকে মাত্র হুমকি দিল যে জবাই দিব শালা, তাড়াতাড়ি দেশ স্যার। আমি কারণ হিসেবে জিজ্ঞেস করলাম আমার অপরাধ কি, তখন সে বলছে নরেন্দ্র মোদী। মানে কোথায় আসি আমরা? একটু আগে 5-7 মিনিট আগে ইয়াসিন আহমেদ নামে একটি ছেলে আমাকে হুমকি দিল জবাই দিব শালা, তাড়াতাড়ি দেশ স্যার। আমি জানি না আমার অপরাধটা কি। তা আমার বাসা হচ্ছে শরীয়তপুর, আমি ঢাকার বনশ্রীতে থাকি, ওকে। যাই হোক, মৃত্যু কপালে থাকলে আর কি করার আছে, জানি না মানে কি অপরাধ করতেছি, ওকে। তাহলে আমরা সাধারণত জোরে কথা বলতে পছন্দ করি, জোরে বলতেও পছন্দ করি, জোরে শুনতেও পছন্দ করি। কিন্তু ভাইবা বোর্ডে দেখবেন, যেমন আমি জুডিশিয়ারি ভাইবাতে যেটা ফেস করছি, স্যারেরা এত সুন্দর করে কথা বলে, এত সফট করে কথা বলে, এবং সবচেয়ে আমাদের দুর্বলতার জায়গাটা হচ্ছে যে আমরা মানে যেমন ডিসমিস, এই ডিসমিস শব্দটা আমরা উচ্চারণ করি না বললেই চলে, আমরা সেটাকে বলি খারিজ।
আমরা আরজি প্রত্যাখ্যান এটা আমরা মুখস্থ করে ফেলছি, বাট আমরা কখনো বলি না রিজেকশন অফ প্লেন্ট। আমরা আরজি ফেরত বলি, বাট আমরা রিটার্ন অফ প্লেন্ট খুব কম বলি। আমরা দোষী বহমন বা অপরাধমূলক মন বলি, আমরা গিলটি মাইন্ড খুব কম বলি। তো আমি এই কথাগুলো কেন বললাম, মানে আমি সাধারণত ইংলিশ ওয়ার্ডগুলো কম ইউজ করি, আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি। কিন্তু ভাইবা বোর্ডে দেখবেন যে প্রশ্ন ইজি হচ্ছে, বাট প্রশ্নের যে মূল বিষয়বস্তুটা, যে লিগাল টার্ম যেটা আছে সেটা যদি থাকে, সেটা কিন্তু ইংলিশে সাধারণত বলা হয়। যেমন আরজি প্রত্যাখ্যান না, যেমন আপনাকে কখনোই জিজ্ঞেস করবে না আরজি প্রত্যাখ্যানের কারণ বলুন, তো বলবে রিজেকশন অফ প্লেন্টের কারণ বলুন। এখন রিজেকশন অফ প্লেন্ট এটা শুনে যদি আমাদের দুর্বলতা সৃষ্টি হয় বা আমাদের মনে হয় কি ইংলিশ ওয়ার্ডটা বলল, এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। সো আপনাকে যেটা প্রথমত করতে হবে সেটা হচ্ছে যে এই আইনের যে বেসিক যেই ওয়ার্ডগুলো আছে, বেসিক যে সেন্টেন্সগুলো আছে, এগুলো আপনাকে ইংলিশে একটু পড়ে ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে এই আস্তে, মানে অপোজিট সাইড থেকে কেউ যদি আস্তে আস্তে কথা বলে, সেটা শোনার একটা শোনার একটা আগ্রহের জায়গাটা সৃষ্টি করতে হবে। অর্থাৎ আপনাকে ফুল অ্যাটেনশন ভাইবা বোর্ডে দিতে হবে। যেমন আমি জুডিশিয়ারি ভাইবাতে আমি দেখছি যে আমি ফুল অ্যাটেনশন দিয়েছিলাম, তারপরও যেমন ভাইবা বোর্ডে কী হয়, আপনি যদি বলেন যে রিপিট স্যার, রিপিট প্লিজ স্যার, এটা বলেন, এটা আপনার জন্য একটা নেগেটিভ হয়ে যায়। ডক্টর মিজানুর রহমান স্যার, আমি যখন মাস্টার্সে ক্লাস করি, LLM করি, ডক্টর মিজানুর রহমান স্যার মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান স্যারের ক্লাসে আমি একদিন মোবাইল বের করলাম টাইম দেখার জন্য। স্যার আমাকে দাঁড় করিয়ে স্যার অনেক কথা বললো, অনেক বিশ্বের ক্লাসরুম সম্পর্কে কথা বলার পরে স্যার জাস্ট একটা মেসেজ দিল, সেটা হচ্ছে যে আমি এখানে ক্লাস নিচ্ছি, সো আমি এখানে সুপ্রিম, মানে আমাকে এখানে ফুল অ্যাটেনশন দিতে হবে, মানে আমি এখানে আমাকে গুরুত্ব বেশি দিতে হবে, আর যে গুরুত্ব দিতে চায় না তার এখানে ক্লাস করার কোনো অধিকার নাই। তো ভাইবা বোর্ডে এটা খুব কাজে দিবে, যে ভাইবা বোর্ডে যে স্যারেরা থাকবেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সর্বোচ্চ গুরুত্ব যদি আমরা না দিতে পারি, যদি ব্যর্থ হই, তাহলে দেখবেন যেটা হবে, স্যারে যে প্রশ্নটা করতেছে সেটা আমাকে বারবার বলতে হবে, রিপিট স্যার। এই কথাটা আমাকে বারবার বলতে হবে। এই কথাটা যাতে না বলতে হয়, এই কারণে আপনাকে ফুল অ্যাটেনশন দিতে হবে। যে রিপিট স্যার, মানে পুনরায় বলুন। তখন যেটা হবে যে আপনার প্রতি একটা মানে ব্যাড ইমপ্রেশন সৃষ্টি হবে। আমি একটু কমেন্টগুলো পড়তে চাই। গৌতম কান্তি চন্দ্রদা আছেন চট্টগ্রাম থেকে, পিয়াল আহমেদ ভাই আছেন গোপালগঞ্জ বার থেকে, ফাইমা সুলতানা চৌধুরী আপু আমি দিব হবিগঞ্জ বার থেকে, জসিমউদ্দিন চঞ্চল ভাই আছেন ঢাকা বার থেকে, কামাল হোসেন ভাই ময়মনসিংহ থেকে, আব্দুল আলী আকাশ ভাই শেয়ার করেছেন, সৈয়দ আহিনুর হক হিরো ভাই বলছে ভাই কলিজা শুকায় যাচ্ছে, কলিজা শুকানোর কোনো কারণ নাই। মোহাম্মদ মোশারফ হোসাইন ভাই বলছে আমি দিচ্ছি ভাই। তারেক হাবিব বলছে মিঠুদ আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে জেলা হচ্ছে শরীয়তপুর, আমি থাকি ঢাকার বনশ্রীতে। ফিনাদা কেমন আছেন? ফিনা শব্দটি উচ্চারণ করেছেন, অসংখ্য ধন্যবাদ। এমসিকিউর নতুন কোনো ব্যাচকে আপনি শুরু করবেন এবং তা কবে থেকে? হ্যাঁ, আমার এমসিকিউ ব্যাচ শুরু হয়ে গেছে, আপনি চাইলে এখনও ভর্তি হতে পারবেন। জামাল রহমান মৌলভীবাজার থেকে আছেন, রুকান খান আছেন হবিগঞ্জ বার থেকে, ভাইবা দিচ্ছি। আমিনুল ইসলাম শাহিন ভাই আছেন কিশোরগঞ্জ বার থেকে, সৈয়দ তাহুনুর হক হিরো ভাই আছেন, শরীফুল ইসলাম ভাই আছেন নারায়ণগঞ্জ বার থেকে, লোকেন বড়ুয়া আছেন চিটাগাং বার থেকে। আলো জগৎ লাইব্রেরি বলছে কেমন আছেন? ভালো আছি। আলো জগৎ লাইব্রেরি হচ্ছে নিমখাতের ভালো একটি লাইব্রেরি এবং মিঠুল আবু খাওয়াচ্ছে ভালো একটা লাইব্রেরি। নিপা সরকার আপু আছেন, হ্যাঁ আপু 12টা শেয়ার করছেন, লাভ ইউ আপু। ইশরাত জাহান আছেন ভাই আমার বাড়িও শরীয়তপুর। ইশরাত জাহান আপু আমাকে একটু নক করবেন। আলমাস আলী ভাই আছেন মানিকগঞ্জ থেকে, ভাইবা দিবেন। সুব্রত দত্তা শেয়ার করেছেন, রুকান খান ভাই শেয়ার করেছেন 7টা গ্রুপে। আহিনুর হক হিরো ভাই, লোকেন বড়ুয়া,
আছেন চিটাগাং বার থেকে, আলমগীর হোসেন ভাই আছেন, ভাই আছেন ঢাকার বার থেকে, ফরাত হোসেন ভাই আছেন ঢাকা বার থেকে। আচ্ছা, তো সবার কমেন্ট করা শেষ। এখন আমি আবার একটু আলোচনায় যাই। আমি একটা ভাইবার নমুনা যদি নিয়ে আসি এবং সেটা কার বই থেকে আনা যায়, মানে আমার বই থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে নাসির, নাসির একটা বই দাও তো ভাইবা। আচ্ছা, আমি আমার বই থেকে একটা স্যাম্পল জাস্ট বলতেছি। আলানা আলানা আপু 14টি গ্রুপে শেয়ার করেছেন, একটা ভাইবা বই দাও। হ্যাঁ, এসকে মুস্তাকিম শাহরিয়ার ভাই আছেন মৌলভীবাজার থেকে, আহমেদ রাজু ভাই আছেন যশোর বার থেকে, মোহাম্মদ মুজাহিদ ভাই আছেন পটুয়াখালী থেকে। আচ্ছা, আমি একটা ভাইবা প্যাটার্ন, এই বইটা তো সবাই জানেন না, ল ভাইবা ম্যাজিক, এই বইটা আমি লিখেছি আপনাদের জন্য। 310 পৃষ্ঠার বই, 310 পৃষ্ঠার বই। এই বইটা পড়তে মোটামুটি আপনাকে ভাইবার জন্য যে তথ্যগুলো দেওয়া আছে এটা পড়তে মোটামুটি আপনার 3 থেকে 4 দিন সময় লাগবে। ল ভাইবা ম্যাজিক, আমার লেখা বই। যারা আমার লেখা বই নিতে চান তারা নিতে পারেন। 310 পৃষ্ঠার বই, আমার কাছ থেকে সরাসরি নিতে পারেন, অথবা আলো জগৎ লাইব্রেরি মিঠুল বুক হাউস থেকেও আপনারা নিতে পারেন। ওকে, আর আমার কাছ থেকে নিলে আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। ক্লিয়ার? সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে হবে। আচ্ছা, আমি এই বই থেকে শারমিন জান কে আপু শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ। আমি একটা ভাইবা প্যাটার্ন আলোচনা করব এবং যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি এখন হচ্ছে বর্তমানে অ্যাডভোকেট। আমি তার কাছ থেকে তথ্য নিচ্ছি, আমি সেইটা একটু উপস্থাপন করে আপনাদেরকে দেখাই এবং আমি নিজ থেকেও অনেক প্রশ্ন আপনাদের জন্য রাখবো। এস এম গিয়াসউদ্দিন ভাই আছেন। ওকে, আপনারা সবাই একটু শেয়ার করেন, যাতে করে যারা ভাইবা দিবে 5,000, 5,500 বা 8-9,000 শিক্ষার্থী যারা ভাইবা দিবে তাদের জন্য একটু হলে উপকার হয়। তাকে প্রথম জিজ্ঞেস করতে, দেখেন আমার বইয়ের 293 পৃষ্ঠা, আমার বইটা যদি কারো কাছে থাকে 293 পৃষ্ঠা বের করেন। তাকে প্রথম, সে ভাইবা বোর্ডে প্রবেশ করলো, তাকে প্রথম কোশ্চেন করছে আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম কি, এবং সে ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। তাকে প্রথম জিজ্ঞেস করছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম কি। তাকে সেকেন্ড কোশ্চেন করছে রেজিস্ট্রেশন করেছেন কত সালে। নেক্সট হচ্ছে বলছে প্রাইমারি এভিডেন্স বলতে আপনি কি বুঝেন। তারপরে তাকে কোশ্চেন করছে ইজমেন রাইট কোথায় আছে। তারপরে তাকে প্রশ্ন করছে হাসতে হাসতে যে মক্কেলদের কাছ থেকে কি আপনি টাকা বেশি নেবেন। তারপরে তাকে প্রশ্ন করছে যে রাইট টু প্রিএমশন বলবৎকরণের মামলা তামাদির মেয়াদ কত, আপনি কোন বারের রাজনীতি করেন। তারপর বলছে যে না স্যার। বলছে হলে তো সবাই থাকে, আপনি কেন থাকলেন না। তখন সে একটা উত্তর দিছে, স্যার বিশ্ববিদ্যালয়ের শুরুতে মামার বাসায় থাকে ও সেখানে থেকে টিউশনি করাতাম, পরবর্তীতে হলে আর উঠা হয় নাই। পরে ল থেকে প্রশ্ন করছে আপোষমূলক ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়। সে বলছে না স্যার, রিভিশন করতে হয়। ভালো থাকবেন, নাম ধরে বলছে ভালো থাকবেন, তখন সে থ্যাংক ইউ স্যার বলে চলে আসছে। তো আমি এটা 293 এবং 294 পৃষ্ঠা আমার বই ল ভাইবা ম্যাজিক, এই বইটি থেকে আমি আপনাদেরকে একটা স্যাম্পল ভাইবা পড়ে শোনালাম। এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। ওকে, আমার ফোন, এবং আপনারা আমাকে ফোন করে সরাসরি বইটা নিতে পারেন, বাট আপনাকে একটা কাজ করতে হবে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা আপনাকে দিতে হবে। ওকে, আমার ফোন নম্বরটি হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি, আমার ফোন নম্বরটি হচ্ছে 01625480564, 01625480564। আপনারা আমার কাছ থেকে অথবা নীলক্ষেতের যে কোনো দোকান থেকে আপনারা আমার বইটা নিতে পারেন, অথবা এখানে আলোর জগৎ লাইব্রেরির একটা নাম্বার দিছে, ওরে ফোন দিতে পারেন। হ্যাঁ, তা আপনারা সেখান থেকে বইগুলো সংগ্রহ করতে পারেন। ওকে, এখন আমার মাথায় একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে আপনি কোনগুলো পড়বেন। আপনাকে বেশি ফোকাস দিতে হবে
প্রিলি বেসড পড়ার উপরে। প্রিলি বেসড পড়ার উপরে আপনাকে বেশি ফোকাস দিতে হবে। এবং যে আচ্ছা, অনেক সময় কি হয় যে আপনাকে প্রথম কোশ্চেন করলো, আপনি প্রথম কোশ্চেনেই পারলেন না, আপনাকে প্রথম প্রশ্ন করা হলো বাট আপনি প্রথম প্রশ্নই পারলেন না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আপনাকে কামড় খেয়ে বসে থাকতে হবে। এই জায়গাটাতে আলোর জগৎ লাইব্রেরি আপনাদেরকে নাম্বার দিছে আমার বইটি নেওয়ার জন্য, ল ভাইবা ম্যাজিক। ওকে আপনারা ফোন করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, নীলক্ষেতের যে কোনো দোকান থেকে আপনারা নিতে পারবেন, এবং একই সাথে মিঠুল্লা বুক হাউস থেকে আপনারা নিতে পারবেন। আলোর জগৎ লাইব্রেরি আপনাদেরকে নাম্বারটা দিছে। তো এখানে দেখেন যে প্রথম প্রশ্ন না পারলে আমাদের কী হয়, আমরা ঘাবড়ে যাই। ঘাবড়ানো যাবে না, কারণ নেক্সট কোশ্চেন এর সাথে আপনার ইজিও হতে পারে। আরেকটা বিষয়, অনেকের ধারণা যে যাদের বয়স একটু বেশি তাদেরকে মনে হয় ভাইভাতে টিকাবে না। আচ্ছা, যদি এরকমই হয়, যদি ইয়াং ছেলেপেলে থেকেই নেয়, তাহলে ব্যাপারটা কি হয় বলেন তো? তাহলে তো ভাই প্রতি বছর না, যখনই হচ্ছে অ্যাডভোকেট নেওয়া হয়, সনদ দেওয়া হয়, তাহলে তো এত হাজার হাজার স্টুডেন্ট কোথা থেকে আসে? সবাই কি ইয়াং না। সো যাদের বয়স হচ্ছে 30+, 40+, 50+, 70+, 60+, তাদের ঘাবড়ানোর কিছু নাই। যেটা আমার চোখের দেখা 65 ইয়ার্সে অ্যাডভোকেট হয়েছে। সো বয়সটা আসলে মুখ্য বিষয় না, কারণ বার কাউন্সিল তো বলে দেয়নি আপনাকে যে আপনার এত বয়স হলে আপনাকে নিব না। আপনি কেন হতাশায় পড়েন? আপনি যদি হতাশায় পড়েন তাহলে অ্যাডভোকেট হবে কারা? তখন আমার মতো ইয়াং ছেলেপেলে খুব কম আছে না বলেন? খুবই কম আছে। তাহলে এরা কি অ্যাডভোকেট হবে? বিষয়টা তো এরকম না। আপনাকে বয়স তো বলে দেয় নাই যে আমি আপনাকে নিব না, বার কাউন্সিল তো বলে নাই যে আপনাকে নিবে না। এই প্রশ্নটা বারবারই আসে। ড্রেস আপ মেনটেন করতে হবে, কেস ডায়েরিটা নিয়ে যেতে হবে, এবং যে কেসগুলোর উপর আপনি লিখছেন, যে কেসগুলো আপনাকে আপনার সিনিয়র অ্যাসাইন করেছিল বা আপনি সিনিয়রের কাছে যে কেসগুলো শিখেছেন, সেগুলো সম্বন্ধে একটু প্রপার একটা আইডিয়া নিয়ে যাবেন, হ্যাঁ, সঠিক একটা ধারণা নিয়ে যাবেন যদি সম্ভব হয়, কারণ বলা তো যায় না কি হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা পাবলিক ইউনিভার্সিটির আছেন তাদের ধারণা যে, মানে আমি আমার জায়গা থেকে বলতেছি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের বা বড় ভাইদের ছিলাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম চান্স পাই, তখন আমার কাছে মনে হয়েছিল যে পৃথিবীর সেরা জ্ঞানী ব্যক্তি মনে হয় যে আমি। এটা আমার কাছে মনে হয়েছিল, এবং আমার কাছে তখন মনে হয়েছিল যে আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার গায়ের উপর দিয়ে মনে হয় গাড়ি চড়বে না, আমাকে কোনো গাড়ি, কোনো বাস, কোনো রিক্সা আমাকে ধাক্কা দিবে না। আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটলেও সমস্যা নাই, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন একটু বুড়ো হয়েছি, তো এখন বুঝতেছি যে লাইফটা কী জিনিস। তো এই কারণেই কথাগুলো বললাম যে আমরা বিশেষ করে আমি আমাকে দিয়ে বলতেছি যে আমার কাছে অনেক জায়গায় মনে হয় কি যে এখানে পড়ার দরকার নেই। তো সেই জায়গাতেই কিন্তু আমি ফেল করি, এবং ফেল করছি কয়েকবার। কারণ ওই যে আমার কাছে মনে হয় যে আমাকে আর কি জিজ্ঞেস করবে, আমি তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। বিষয়টা এরকম না, ভাই বাবাটা আমাকে বলে দেয় নাই যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমাকে আমি পাশ করাই দিব, তোমাকে কোনো প্রশ্ন করব না। এটা বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডারে কিন্তু বলে দেয় নাই। সো আমরা এই জায়গাটাতে যেন প্রিপারেশন নিতে ভুল না করি, কারণ আমাদের আলটিমেট জার্নিটা শেষ হবে ভাইবার মধ্য দিয়ে, আমাদের আলটিমেট রেজাল্টটার মধ্য দিয়ে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা কোন বই পড়ব।
কোনো ভাইবা বই, বাংলাদেশের কোনো ভাইবা বই বাংলাদেশের কোনো ভাইবা বই আপনাকে অ্যাডভোকেট বানাতে পারবে না। মানে কোনো ভাইবা বই, মানে আমিও তো ভাইবা বই লিখছি, ল ভাইবা মিউজিক আমি লিখছি না, কোনো ভাইবা বই আপনাকে জাস্ট আনুমানিক আমরা বই লিখি, হ্যাঁ, আমরা অনুমানের জায়গা থেকে বই লিখি। এবং আমরা ভাইবা বই কিনি কেন? আমাদের মানে একটা সান্ত্বনা হিসেবে কাজ করে। যেমন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমার এই বইটা মনে হয় যে দরকার, কেনার আগে মনে হয় যে এই বইটা পড়ে আমি শেষ করে ফেলবো, এই বইটা আমাকে পড়তেই হবে, কিন্তু এমন আমি বাসায় আনলাম আমার পড়া হয় না। সো বৈকেন্দ্রিক সমস্যা আপনাদের হওয়ার কথা না, যে আপনাকে কোনো বই, কোনো ভাইবা বই, আপনার যদি প্রিলিতে যেটা পড়ছেন, রিটেনে যেটা পড়ছেন সেটার জ্ঞানটা যদি না থাকে, তা কোনো ভাইবা বই আপনাকে ভাইবাতে মানে ভালো করার জন্য সহায়ক হবে, বা আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে এই বইটা পড়লে আপনি ভাইবাতে পাশ করে যাবেন। সো যে কোনো একটা বই আপনারা সংগ্রহ করে পড়তে পারেন, যে কোনো একটা বই। এটা একটা মনের সান্ত্বনা, মনের সান্ত্বনা ছাড়া ভাইবা বই আর কিছুই না। ভাইবা বই হচ্ছে জাস্ট মনের স্যাটিসফ্যাকশন যে আমি একটা বই পড়ছি, এতটুকু, আর কিছুই না। সেক্ষেত্রে আপনারা যে কোনো রাইটারের বই পড়তে পারেন, বা আমার যে বইটি আছে ল ভাইবা মিউজিক সেটাও পড়তে পারেন। বাট আমি পড়ার জন্য বলতেছি না, এই কারণে বলতেছি না, তো কোনো বই আপনাকে বার কাউন্সিল সনদ দিতে পারবে না। কোথা থেকে প্রশ্ন করবে সেটা তো কোনো লেখক জানে না। যেমন আমি এই ল ভাইবা মিউজিক বইটা লিখছি, আমি কিন্তু জানি না ভাই কোথা থেকে প্রশ্ন করা হবে, বাট আমি অনুমানের জায়গা থেকে বিভিন্ন মানুষের, বিভিন্ন অ্যাডভোকেট সাহেবদের কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করে আমি বইটা লেখার চেষ্টা করছি। তো এরকমই প্রত্যেকটা লেখক চেষ্টা করে, কোনো লেখক বই খারাপ লিখে না। প্রত্যেকটা লেখক, আমার বিশ্বাস, প্রত্যেকটা লেখক রাতের ঘুম নষ্ট করে অনেক চিন্তা ভাবনা করে একটা বই বের করে। এই যে আমি কথা বলতেছি না ভাই, কথা বলাটা খুব সহজ, খুবই সহজ। কারণ কথা বলতে গেলে সেন্টেন্সের ঠিক থাকলেও হয়, না থাকলেও হয়, হ্যাঁ, কাশি দিয়ে কথা বলা যায়, হাসি দিয়ে কথা বলা যায়, কিন্তু বইতে যখন একটা জিনিস ছাপা হবে তখন কিন্তু সেই কাজটা করা যায় না। সো প্রত্যেকটা লেখককেই আমি রেসপেক্ট করি। এই কারণে আমি বই লেখার আগে মনে হতো কি যে কী লিখছে বই, কী লিখছে বই, কিন্তু এখন আমি মনে করি সেই লোকটা, যে লোকটা বই লিখে, সেই লোকটা ইচ্ছাকৃতভাবে ভুল করতে চায় না, কারণ সে তার রেপুটেশন খারাপ করতে চায় না। যাই হোক, বৈকেন্দ্রিক আমাদের সমস্যা থাকার কথা না। একটা যখন আপনাকে সময় দিবে না, কিভাবে সময় দিবে না, আমি একটা সিম্পল ভাইবা আপনাদেরকে বলি। আপনাকে বলল, আচ্ছা, আপনাকে নাম ধরে বলল, আচ্ছা আচ্ছা মাস্টার সাহেব বলেন তো যে রিজেকশন অফ প্লেন্টের গ্রাউন্ডসগুলো কী কী? আচ্ছা আচ্ছা, একটা প্লেন যদি রিজেক্ট হয়, এই যে আপনি কিন্তু সময় দিচ্ছেন, একটা প্লেন যদি রিজেক্ট হয় তাহলে এর বিরুদ্ধে আপনি কী ধরনের পদক্ষেপ নেবেন? আচ্ছা, রিজেকশন অফ প্লেন তো পারলেন, তাহলে বলেন তো অর্ডার 39 কী আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন তো এট ইন্টারিম অর্ডার আর টেম্পোরারি ইনজাংশনের পার্থক্য কী? আচ্ছা, পার্মানেন্ট ইনজাংশন কোথায় আছে? আচ্ছা, পার্মানেন্ট ইনজাংশন বলতে কি কোনো কথা আছে, নাকি পার্মানেন্ট ইনজাংশনকে আপনি অন্য কোনো টার্মে ব্যবহার করতে পারবেন? তারপরে বললো যে আপনি কি চাইলে সকল ক্ষেত্রে ইনজাংশন আদালত গ্রান্ট করতে পারে? তারপরে বলে দিল ঠিক আছে, আপনি তো ভালোই পারতেছেন। আচ্ছা বলেন তো যে সিপিসিতে কত সেকশনে রেস্টিটিউশন আছে? আচ্ছা, রেস্টিটিউশন বিষয়টা কি? এভাবে আপনাকে গ্যাপ টাইমটা দেওয়া হয় না ভাইবাতে। এটা একটা বড় একটা প্রবলেম, আপনাকে গ্যাপ টাইমটা দেওয়া হয় না। আপনি একটা প্রশ্নের উত্তর বলতে না বলতেই আপনাকে আরেকটা প্রশ্ন করে বসবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেমন কেস ডায়েরি আছে না, আপনি কেস ডায়েরি নিয়ে গেলেন, আপনার সামনে একটা খাতা দিল, খাতা দিয়ে বললো আচ্ছা ঠিক আছে, একটা আপনি তো প্র্যাকটিস করছেন, আপনি প্লেন্টের একটা ড্রাফট করেন, আপনি রিটেন স্টেটমেন্টের একটা ড্রাফট করেন,
আপনাকে সম্পূর্ণটা লিখতে বলবে এরকম না বিষয়টা। আপনি কলম চালাচ্ছেন, এই কলম চালানো দেখেই বুঝে ফেলবে যে আপনি আসলে পারেন কি পারেন না। সো এটা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, যে সেখানে তো খাতা কলম থাকবে, সেখানে আপনাকে বলে আছে ঠিক আছে একটা প্রিন্টেড ড্রাফট করে দেখান তো। যে একটা কমন প্রশ্ন থাকে যারা আমরা জুডিশিয়ারি বেসড পড়াশোনা করি, এদের একটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে আপনি কেন অ্যাডভোকেট হতে চান? আপনার জন্য তো বেটার অপরচুনিটি আছে জুডিশিয়ারিতে। এই প্রশ্ন উত্তরটা কী হবে আমার জানা নাই, আমি সঠিকভাবে বলতে পারি 50, আপনি এই বয়সে কেন অ্যাডভোকেট হতে চান? আবার আপনি তো মানে পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করছেন, আপনি এখন রিটায়ারমেন্টে আছেন, আপনার জীবনটা এখন সুখে শান্তিতে কাটাবেন, আপনি কেন এই বয়সে অ্যাডভোকেট হতে চাচ্ছেন? আপনি এর পিছনে যুক্তি দেখাবেন, কি দেখাবেন? এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার আবার হচ্ছে যে ধরেন মানে আমি এটা অনুমান থেকে বলতেছি, এবং অনেকের আমি আমি যখন আমি কথা বলার আমি লাইভে আসার আগেও আমি অনেকের সাথে কথা বলছি যারা ভাইবা দিয়েছেন, যারা পাশ করেছেন। তো এরকমও হয় প্রশ্ন যে আচ্ছা আপনি তো ম্যারিড, তো আপনার হাজব্যান্ড তো এই মানে জিজ্ঞেস করলো আপনার হাজব্যান্ড কী করে, আপনার হাজব্যান্ড তো এই ভালো একটা জায়গায় আছে, সো আপনি আপনার কেন অ্যাডভোকেট হতে হবে? আপনার পারিবারিক কোনো সমস্যা কিনা? এভাবেও কিন্তু প্রশ্ন করতে পারে। তবে প্রশ্নগুলো কিন্তু কঠিন হয় না, আমরা মানসিকভাবে কঠিন থাকি, বাট প্রশ্নগুলো কিন্তু কঠিন হয় না। আমরা মানসিকভাবে কঠিন থাকি, বাট প্রশ্নগুলো কিন্তু কঠিন হয় না। আচ্ছা আপনাদের কোনো প্রশ্ন আছে একটু বলবেন তো। আমি সুহানা সুবা আপু আছেন, নেমলেস ইমন ভাই আছেন, কামরুন্নার আপু আছেন। হ্যাঁ ভালো আছি আমি। আপনাদের কোনো প্রশ্ন আছে? আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, আপনাকে কিছু স্পেসিফিক জায়গা পড়তে হবে। যেমন কিছু কিছু কঠিন প্রশ্নের উত্তর আপনি পারেন বা পারতে পারেন, এটা ভাইবা বোর্ড আশা করে না। ভাইবা বোর্ড আশা করে এটা আপনাকে যে কঠিন প্রশ্নটা করা হয়েছে, সে কঠিন প্রশ্নটা শোনার পরে আপনার মনের অবস্থাটা কি, আপনি কিভাবে ভাইবা বোর্ডকে ম্যানেজ করতেছেন। যখন আমি ব্যবসা করি, আমার ব্যবসার একটা টার্ম আছে যে ম্যানেজারের কাজ। ম্যানেজারের কোনো আমরা কথা কথা বলি না যে ব্যাংকের ম্যানেজার দুই পায়ের উপর দিয়ে বসে থাকে, বেতন পায় 2.5 লাখ 3 লাখ 10 লাখ টাকা। এটা আমরা বলি না। আসলে সে কি করে? সে কিছুই করে না, বাট আপনার সাথে বেশি কাজ করে। কেন করে? মানে ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজ করে কাজটা আদায় করা। এখন আপনি যদি কাজটা আদায় করতে নাই জানেন, তাহলে আপনাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে না। আমরা দেখতেছি সে কিছু করতেছে না, বাট অনেক কিছু করতেছে। যেমন আমি তো একটা কোম্পানির মালিক, হ্যাঁ, আমি এখন আমার কর্মচারীরা মনে করে আমি কিছু করতেছি না, জানে না, ওরা ফিল করে না। মনে করে যে স্যারে আসে, অফিসে আসে, আইসা এসি রুমে বসে থাকে, কিছুই করে না, শুধু শুধু টাকাগুলো নেয় আর আমাদেরকে দিয়ে খাটায়। বিষয়টা এরকম না। তো আমি এই কথাগুলো কেন বললাম, কারণ হচ্ছে যে ভাইবা বোর্ড আপনাকে একটা কঠিন প্রশ্ন করছে, আপনি পারেন না, আপনি সরি স্যার কিভাবে বলতেছেন, আপনি না পারার পরে কিভাবে রিয়েক্ট করতেছেন, কারণ তারা তো অনেক সম্মানীয় ব্যক্তি, ঠিক না? তাদের সাথে কীভাবে আপনি রিয়েক্ট করতেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আলমগীর হোসেন ভাই বলেছেন 17,000-এর পরে যারা আছেন তাদের পরীক্ষা কত তারিখে হবে দাদা মনে হয়? দাদা যদি এভাবে ধারাবাহিকতা বজায় রাখে তাহলে আশা করা যায় 7-8 তারিখে হবে, যদি ধারাবাহিকতা বজায় থাকে। নাজমিন সালমাবু দাদা কুইজ প্রশ্ন হবে না? আজকে আমরা কুইজ প্রশ্ন করবো না। আজকে যেহেতু ভাইবার তারিখ নির্ধারণ হয়ে গেছে, সো ভাইবা নিয়ে কথা বলাটা বেটার। এবং কুইজ প্রশ্ন কিন্তু ভাইবা প্রশ্ন, এক ধরনের ভাইবা প্রশ্ন। আচ্ছা
যেমন আপনাকে একটা কমন একটা প্রশ্ন করতে পারে, আচ্ছা এক লাইনে বলুন তো রেস জুডিকেটার রেস সাবজুডিসের মধ্যে পার্থক্য কি? আপনাকে বলতেই পারে যে মানে হোয়াট ইজ এ প্ল্যান্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ প্ল্যান্ট, আপনি প্ল্যান্ট বলতে কি বুঝেন, এটা আপনাকে বলতেই পারে। যেমন আপনাকে বলতে পারে, যেমন আপনাকে বলতে পারে যে রিটেন স্টেটমেন্ট কি, আপনাকে বলতে পারে আচ্ছা রিটেন স্টেটমেন্টে যেন কী কী থাকে, আপনাকে বলতে পারে যে টেম্পোরারি ইনজাংশন কেন দেওয়া হয়, আপনাকে বলতে পারে স্ট্যাটাস কো কি। তো এভাবে আপনাকে, তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে এই ধরনের মেন্টালিটি নিয়ে যেতে হবে যে আমাকে কোশ্চেনের উত্তর দেওয়ার কোনো সময় দেওয়া হবে না, আমাকে স্পিডি আনসার দিতে হবে, স্পিডি আমাকে তাদের কথাটা তাদের প্রশ্নটা মাথায় নামতে হবে, এনে সাথে সাথে মাথায় সেট করে আমাকে কোশ্চেনের আনসারটা করতে হবে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনাদের কারো জানার থাকলে কিছু বলবেন, আর আমি একটু দেখতে চাই যে কারা কারা ভাইবা পরীক্ষা দিচ্ছেন এবার। ওকে, আর আরেকটা বিষয়, ও আচ্ছা আমি আমার কথা বলি, আমিও কিন্তু নিজে এবার ভাইবা দিব। হ্যাঁ, আপনাদের অনেকের মনে হতে পারে যে এই ছেলেটা ভাইবা দিব, এই ছেলেটা ভাইবা পরীক্ষা দিদি নিয়ে কথা বলে। এটা এটা যদি আমার অন্যায় হয়ে থাকে আপনারা মাফ করবেন, আমিও কিন্তু আপনাদের সাথে এবার প্রথমবারের মতো ভাইবা দিব। আচ্ছা, আচ্ছা সেকশন 144 অ্যান্ড 145 এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? সিআরপিসি এটা আপনাকে বলতে পারে, আপনাকে বলতে পারে আপনি কোন বারের, আপনাকে বলতে পারে আপনি রেজিস্ট্রেশন কত সালে করেছেন, আপনাকে বলতে পারে আপনি তো রেজিস্ট্রেশন অনেক আগে করেছেন, তাহলে আপনার সনদ নিতে এত লেট কেন, আপনাকে বলতে পারে আপনার স্টাডিতে এত গ্যাপ কেন, কিছু বেসিক বিষয়। তো আপনাকে বলতে পারে আপনার স্টাডিতে এত গ্যাপ কেন, এত মানে এতদিন আপনি কি করেছেন, হ্যাঁ এতদিন এতদিন আপনি কি করেছেন, হ্যাঁ। তারপর আপনাকে বলতে পারে আচ্ছা আপনি তো, আপনার তো রেজাল্ট ভালো, আপনি তো কি করতে পারেন বলেন তো, আপনার তো রেজাল্ট ভালো, আপনি তো জুডিশিয়ারি দিতে পারেন, আপনি তো জুডিশিয়ারিতে যেতে পারেন। সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাকে ভালোভাবে রেফার করতে। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি একটু আপনাদের কাছে উত্তর জানতে চাই, আপনি কেন অ্যাডভোকেট হতে চান? উত্তর কি হবে? সবার উত্তর একটু শুনতে চাই, এক লাইনে এক লাইনে। আপনি কেন অ্যাডভোকেট হতে চান? অনেকে বলবে স্যার টাকা পয়সা কামাবো, অনেকে বলবে মা বাবার স্বপ্ন, অনেকে বলবে স্যার এই পেশায় লার্নার শব্দটা ব্যবহার করা হয় যেটা কোনো পেশায় ব্যবহার করা হয় না, অনেকে বলবে স্যার এই পেশা সম্মানের সাথে লাইভলিড করা যায়, অনেকে বলবে স্যার এই পেশা স্বাধীন, অনেকে বলবে স্যার এই পেশার কোনো রিটায়ারমেন্ট নাই, অনেকে অনেকভাবে উত্তর দিবে। আমি জাস্ট দেখতে চাই আপনারা এই মুহূর্তে যারা আছেন তারা কিভাবে উত্তরটা দিবেন, আপনি কেন অ্যাডভোকেট হতে চান। দাদা আপনার ভাইবা কবে? এখনও ডেট নির্ধারণ হয়নি আমার, তবে 31শে আগস্ট যারা ভাইবা দিবেন তাদের সাথে দেখা করতে চাই আর কি, সেখানে যাব, কেন্দ্রে যাব। ওকে, আপনি কেন অ্যাডভোকেট হতে চান এই প্রশ্নের উত্তর কি হতে পারে? আপনি কেন অ্যাডভোকেট হতে চান এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে লিখতে থাকেন। আমি দেখতে চাই যে আপনারা কিভাবে এই প্রশ্নের উত্তরটা সাজাচ্ছেন। আমি আগামীকাল এসে এই প্রশ্নটা নিয়ে প্রথমে কথা বলবো। হ্যাঁ, তো আজকের মতো থাকি, ভালো থাকুন, আর সবার জন্য শুভরাত্রি। আর সবাই সবাইকে ভালোবাসি, সবাই সবাইকে সবার কাজে হেল্প করি। যেমন ফাহিমা সুলতানা চৌধুরী আপু বলছে আইনজীবী একটি সম্মানের পেশা। ওকে, তখন আপনাকে বলল ঠিক আছে আইনজীবী সম্মানের পেশা, আপনি এখানে ইকোনমিক বেনিফিটের কথা ভাবছেন না, তখন আপনি কি বলবেন? তখন আপনি কি বলবেন?
ওর সাথে দেখা হবে। দাদা আমার ভাইবা 31 তারিখ, আইডিয়াল কবির ভাই, তাহলে দেখা হবে আশা করা যায়। তবে অবশ্যই ভাইবার পরে, আপনাদের ভাইবার পরে, এর আগে না। এর আগে হলে কী হবে, আপনাদের মনোযোগটা নষ্ট হয়ে যাবে। অন্তরন্তু আবু বলছেন প্রেস্টিজিয়াস জব, মানে সম্মানজনক জব। এটাকে আমরা জব কেন বলি? প্রেস্টিজিয়াস জব, হ্যাঁ জব, জব অর্থ কাজ অর্থে। আচ্ছা, এটা হচ্ছে সম্মানের একটা কাজ। ওকে ওকে, আপনি কেন অ্যাডভোকেট হতে চান? আপনি কেন অ্যাডভোকেট হতে চান? আইন পেশা একটি সম্মানজনক, স্বাধীন এবং সেবামূলক পেশা। মোহাম্মদ কামাল হোসেন ভাই, তো আপনার বয়স যদি 40 হয়ে থাকে, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে আপনি স্বাধীন, সম্মানজনক, সেবামূলক পেশা বলতেছেন, তাহলে আপনার স্টাডি শেষ করার পরে আপনি কেন আসেন নাই? আপনি কেন 40 বছর বয়সে আইন পেশা আসতে চাচ্ছেন? আপনার উদ্দেশ্যটা কি? আপনার মোটিভটা কি? আপনার মোটিভ কি এটা? তখন আপনাকে বিভিন্নভাবে পেঁচাইতে পারে। প্রশ্নের উত্তরটাও রেডি করে নিয়ে যাবেন। আইন পেশায় সহজেই সামাজিক মর্যাদার সাথে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যায়। খুব সুন্দর উত্তর। আইন পেশায় সহজেই সামাজিক মর্যাদার সাথে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যায়। আয়েশা আক্তার লিপি আপু, সে যখন এই কথাটা বলবে তখন ধরে নেবেন যে না, এই মেয়েটা খুবই ভালো, সত্য কথা বলছে। ইমামউদ্দিন ভাই বলছে আইন পেশা একই সাথে শেখা এবং উপার্জনের পেশা। ওকে, এ পেশার মাধ্যমে মানুষের আইনি সেবা দেওয়া যায়। এটি একটি স্বাধীন পেশা হয়, আমি এই পেশায় আসতে চাই। ওকে, আমি একটা উত্তর বলবো, হ্যাঁ কালকে বলবো, মানে আমি আমি নিজে যেটা বলবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ইমামউদ্দিন ভাই বলছে। আচ্ছা, রুকান খান বলছে সমাজসেবার সাথে আয়ের সুবিধা আছে এবং নিজ এলাকায় সাহসীভাবে ও স্থায়ীভাবে বসবাস করা যাবে। আচ্ছা, খুব সুন্দর উত্তর, খুবই সুন্দর উত্তর। দাদা মাথা তো নষ্ট হয়ে গেল। রফিক রেহান ভাই বলছে মাথা নষ্ট হয়ে গেল, কেন, কি হয়েছে? আপনি কেন অ্যাডভোকেট হতে চান? 2 মিনিট। রফিক রেহান বলছে আপনার পোস্ট দেখে মাথা তো নষ্ট হয়ে গেল। মাথা নষ্ট হয়েছে কারণ কি? আমাকে একটু আগে ইয়াসিন আহমেদ নামে একজন লিখছে, জবাই দিব শালা তাড়াতাড়ি দেশ স্যার। তখন আমি বলছিলাম যে আমার অপরাধটা কি? তখন সে উত্তরে বলছে নরেন্দ্র মোদী, আর কিছু বলে নাই। এটা বলার পরপরই সাথে সাথে আমাকে ব্লক করে দিছে। তো এই হচ্ছে আমার অবস্থা। আচ্ছা, দাদা স্টাডি গ্যাপ সম্পর্কে জিজ্ঞেস করলে কি উত্তর দিব? আচ্ছা মনির হোসেন ভাই একটু ভাবতে থাকেন তো, কি উত্তর দেওয়া যায়, একটু ভাবতে থাকেন।
ওকে, আমরা কি উত্তর দিব? ঠিক আছে, তাহলে আমি আগামীকাল আসবো। আগামীকাল আসবো ঠিক রাত 11টা 25 আমি একটু ওই হুমকি দামকি দিছে তো একটু কথা বলে দেখি। ঠিক আছে, ভালো থাকুন সবাই। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। সবাই সবাইকে যেন আমরা ভালোবাসি। আইন পেশা সহজেই সামাজিক মর্যাদার সাথে সাথে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যায়, আশা আক্তার লিপি বলেছেন। আপু বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। ঠিক আছে, আজকের জন্য শুভরাত্রি, দেখা হবে আগামীকাল।